মাহতাবউদ্দিন তার বাগান বাড়িতে পুকুরের পাশে বসে আছেন। তার পাশে জালাল খা বসে আছে। পুকুর পাড়ে দ্বিতীয় কোনো প্রাণী নেই। মাহতাবউদ্দিন কঠিন নিষেধ জারি করেছেন, পুকুর পাড়ে যেন কেউ না আসে। পুকুরে খলিলুল্লাহকে নামানো হয়েছে। বেশ কিছুক্ষণ হলো সে ডুব দিয়েছে, এখনো ভাসেনি। মাহতাবউদ্দিন বললেন, জালাল দেখো তো কতক্ষণ পার হয়েছে। জালাল খা বললেন, 17 মিনিট। 17 মিনিট একটা মানুষ ডুব দিয়ে আছে। পানিতে নামানোর সময় একটা হাফ প্যান্ট পরে নেমেছে, এখনো ভেসে ওঠেনি। তোর কাছে কি কোনো ব্যাখ্যা আছে? না। কোনো ব্যাখ্যা নেই? না। কোনো মানুষের পক্ষে কি এই কাজটা করা সম্ভব? জালাল খা গম্ভীর গলায় বললেন, মানুষের ক্ষমতা সীমাহীন, তার পক্ষে অনেক কিছুই সম্ভব, কিন্তু অক্সিজেন ছাড়া বাঁচা সম্ভব না। মাহতাবউদ্দিন বললেন, লোকটা অক্সিজেন ছাড়া বেঁচে আছে? জালাল খা বললেন, হ্যাঁ। মাছ যেমন পানি থেকে অক্সিজেন নেয়, সে কি এভাবে নিচ্ছে না? না। কিভাবে বুঝলি? অক্সিজেন নিলে তাকে কার্বন ডাই অক্সাইড ছাড়তে হতো, তা সে করছে না। যদি করত, পানিতে বুদবুদ দেখা দিত। পানিতে বুদবুদ দেখছি না। আরেকটা সম্ভাবনা আছে। কি সম্ভাবনা? আমাদের অরণ্য যদি তার শারীরবৃত্তীয় সমস্ত কর্মকাণ্ড বন্ধ রাখে, তাহলে অক্সিজেনের প্রয়োজন পড়বে না। সেটা কি সম্ভব? প্রাচীন মুনি ঋষিরা করতে পারতেন বলে বইপত্র পড়েছি। যোগী সাধকরা নাকি পারতেন, তবে আমার কাছে বিশ্বাসযোগ্য না। তোমার এই স্পেসিমেন আর যাই হোক কোনো মুনি ঋষি না, যোগী সাধকও না। মাহতাবউদ্দিন বললেন, সে কে? জালাল খা বললেন, আমি জানি না। আমরা একটা হাইপোথিসিস দাঁড় করানোর চেষ্টা করছি। কি হাইপোথিসিস? এখনো তেমন কিছু দাঁড় করাতে পারিনি, ভাবছি। আমাদের এগোতে হবে লজিকের মাধ্যমে, প্রসেস অফ এলিমিনেশন পদ্ধতিতে। জালাল খা সিগারেট ধরালেন, ঘড়ি দেখলেন, 25 মিনিট পার হয়েছে। মানুষটা এখনো পানিতে ডুব দিয়ে আছে। মাহতাবউদ্দিন বললেন, প্রসেস অফ এলিমিনেশনটা কি? জালাল খা বললেন, আমাদের প্রথমে সিদ্ধান্তে আসতে হবে, অরণ্য নামের জিনিসটি মানুষ না অন্য কিছু। যদি মানুষ হয় তাহলে এক ধরনের যুক্তি, আর যদি অন্য কিছু হয় তাহলে অন্য ধরনের যুক্তি। মাহতাবউদ্দিন বললেন, অন্য কিছু কি হতে পারে? রোবট হতে পারে। রোবট? হ্যাঁ রোবট। দেখতে মানুষের মতো, কথাবার্তা মানুষের মতো। যেহেতু রোবট, তার অক্সিজেনের প্রয়োজন পড়ছে না, সে পানির নিচে যতক্ষণ ইচ্ছে থাকতে পারে। তোর ধারণা সে রোবট? আমার কোনো ধারণা নেই। প্রসেস অব এলিমিনেশনের ভেতর দিয়ে যেতে হলে প্রথমে তাকে রোবট ভাবতে হবে, তারপর যুক্তি দিয়ে দেখাতে হবে রোবট না, তখন রোবট ক্যাটাগরি বাদ পড়বে। মাহতাবউদ্দিন ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, সে রোবট না। তার ব্লাড টেস্ট করা হয়েছে, ব্লাড গ্রুপ ও পজিটিভ। ইউরিন, স্টুল সব এক্সামিন করা হয়েছে, ইসিজি করা হয়েছে, প্রেসার মাপা হয়েছে, এক্স-রে নেওয়া হয়েছে। সাধারণ সবকিছুই মানুষের মতো, শুধু হার্ট সামান্য এনলার্জড। জালাল খা বললেন, তাহলে তাকে বরং মানুষ হিসেবে ধরে নিয়ে এগোতে থাকি। ধরা যাক সে মানুষ, তবে অস্বাভাবিক ক্ষমতা সম্পন্ন মানুষ, হোমো সুপেরিয়র। মাহতাবউদ্দিন বললেন, হোমো সুপেরিয়র ব্যাপারটা কি? তুই আগের একবার বলেছিস। জালাল খা বললেন, জন বেরেসফোর্ড নামের একজন লেখক দ্য হামটেন্স ফায়ার ওন্ডার নামে একটা বই লিখেছিলেন। বইটা 1911 সনে প্রকাশিত হয়েছিল। তিনি এই বইয়ে হোমো সুপিরিয়রের কথা প্রথম বলেছেন। তার ধারণা, পৃথিবীর বর্তমান মানব সম্প্রদায়ের পরবর্তী নতুন মানব সম্প্রদায় চলে আসবে। তারা দেখতে মানুষের মতো হলেও তাদের থাকবে অস্বাভাবিক ক্ষমতা। এরাই পৃথিবী শাসন করবে। এরাই গ্রহ নক্ষত্র জয় করে চারিদিকে ছড়িয়ে পড়বে। এরা আসবে কোত্থেকে? মিউটেশনের মাধ্যমে মানুষের ডিএনএ পরিবর্তন হয়ে হোমো সুপেরিয়র তৈরি হবে। এরা হলো কার্টুনে দেখা কল্পনার সুপারম্যান। ডারউইনের বিবর্তনবাদ? বিবর্তিত হয়ে মানুষ এরকম হবে? জালাল খা বললেন, ডারউইনের বিবর্তনবাদের সমস্যা হচ্ছে এই থিওরি অতীতের বিবর্তনের ধারা বলতে পারে, কিন্তু ভবিষ্যতে কি বিবর্তন হতে যাচ্ছে তা বলতে পারে না। মানুষের ডিএনএর পরিবর্তন কিভাবে করা হবে ডারউইনের থিওরি সেটা বলছে না। হঠাৎ করে একজন হোমোসাপিয়েন্স কেন হোমোসাপিয়ার তৈরি হবে সেটা কেন বলছে না। পৃথিবীর বিভিন্ন জায়গায় এদের দেখা যাবে তা কেউ বলতে পারছে না। জালাল, তোর ধারণা খলিলুল্লাহ নামের মাটি কাটা কুলি একজন হোমোসাপিয়র? হতে পারে।
তার অস্বাভাবিক ক্ষমতা তো চোখের সামনেই দেখছি, যন্ত্রপাতির উপর তার কি পরিমাণ দখল সেটাও দেখতে পাচ্ছি। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় একটাই, অরণ্যর সঙ্গে কথা বলা, তার সাহায্য নিয়ে বের করা সে কে, তার ডিএনএ সিকোয়েন্স গুলো কি তা জানা। যে পড়াশোনা জানে না তাকে পড়াশোনা শেখানো হয়। সে যদি হোমোসেপিয়ার হয় তাহলে মানব সম্প্রদায়ের অর্জিত জ্ঞানের সবটুকু সে নিজের ভিতরে অতি দ্রুত নিতে পারবে। মাহতাবুদ্দিন বলেন, কতক্ষণ পার হয়েছে দেখতো? 1 ঘন্টা 15 মিনিট। তাকে ডেকে তুলবো না আরো কিছুক্ষণ পানিতে থাকবে? জালাল খা বললেন, পানিতে থাকুক। আমাকে তুই একটা কাগজ কলম দে, তাকে যেসব প্রশ্ন করব তা লিখে ফেলি। থাক, কাগজ কলম লাগবে না। জালাল খা পুকুরের দিকে তাকিয়ে আছেন, মাহতাবুদ্দিন তাকিয়ে আছেন, কেউ কোনো কথা বলছে না। পুকুরের পানি শান্ত, সেখানে কোনো আলোড়ন নেই। জালাল খা মাহতাবুদ্দিন সাহেবের বাগান বাড়ির বসার ঘরে সোফায় বসে আছেন। তার সামনে বেতের চেয়ারে খলিলুল্লাহ বসে আছে। সব মিলিয়ে পানিতে 2 ঘন্টা 26 মিনিট ছিল। 1 ঘন্টা হলো সে পানি থেকে উঠে এসেছে। সামান্য কিছু খাওয়া দাওয়া করে সে এসে বসেছে বসার ঘরে। জালাল খা তার সঙ্গে কিছু কথা বলতে চান। মাহতাবুদ্দিনেরও এই আসরে থাকার কথা ছিল, তার হঠাৎ প্রবল মাথার যন্ত্রণা শুরু হয়েছে বলে তিনি অন্য একটা ঘরে দরজা জানালা বন্ধ করে শুয়ে আছেন। তার মাইগ্রেনের সমস্যা আছে। হঠাৎ হঠাৎ মাইগ্রেনের ব্যথা উঠে তার জগৎ সম্পূর্ণ এলোমেলো করে দেয়। আজকের মাথা ব্যথার ধরন সেরকম। জালাল খা অরণ্যের দিকে তাকিয়ে বললেন, কেমন আছো? অরণ্য বলল, ভালো আছি। পানির নিচে থাকতে কেমন লাগে? ভালো লাগে। শুকনো থাকতে ভালো লাগে নাকি পানিতে থাকতে ভালো লাগে? দুটাই ভালো লাগে। আমি তোমাকে কিছু প্রশ্ন করব, জবাব দেবে? জি দেব। তোমার কিছু অস্বাভাবিক ক্ষমতা আছে, এটা কি তুমি জানো? আগে জানতাম না, এখন জানি। তুমি পানিতে ডুব দিয়ে থাকতে পারো, এটা দেখলাম। এছাড়া আর কি পারো? শূন্যে ভেসে থাকতে পারো? পারি। জালাল খা হতভম্ব হয়ে তাকিয়ে থাকলেন। নিজেকে সামলে নিয়ে আবারও বললেন, তুমি শূন্যে ভেসে থাকতে পারো? পারি। তাহলে ভেসে দেখাও। এখন পারবো না। কখন পারবে? যখন আশেপাশে কেউ থাকে না তখন পারি। কতক্ষণ ভেসে থাকতে পারো? অনেকক্ষণ পারি। তুমি কে এটা বলো? আমি জানি না আমি কে। তোমার কি জানতে ইচ্ছে হয় না তুমি কে? না। আমি কিন্তু জানি তুমি কে। তুমি আমাকে সাহায্য করো। তুমি সাহায্য করলেই আমি তোমার ব্যাপারে জানতে পারবো। তুমি সাহায্য না করলে পারবো না। আচ্ছা শোনো, তুমি কি রোবট? রোবট কি? রোবট হলো যন্ত্র মানব, যাদের ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, আবেগ নেই। তোমার ক্ষুধা তৃষ্ণা আছে? আছে। আবেগ আছে? কষ্ট পেলে কাঁদো? না। কষ্ট পেলে কাঁদো না? তোমার চোখে পানি আসেনি? একবার এসেছে। সেটা কখন? আম্মা জি তার মার কথা বলেছিল। তার মাকে সে কখনো দেখে নাই। মার কথা বলতে গিয়ে সে এতটাই মন খারাপ করলো যে আমার চোখে পানি এসে গেল। এর অর্থ হচ্ছে তোমার আবেগ আছে। আচ্ছা, তুমি তোমার বাবা মাকে মনে করতে পারো? তারা কোথায়? জানি না। বাবা মার কথায় কিছুই জানো না? আমার কিছু মনে নেই। একবার আমার খুব বড় অসুখ হয়েছিল। অসুখ হবার পর অসুখের আগের সব কথা ভুলে গেছি। কি অসুখ হয়েছিল? মাথায় যন্ত্রণা। দুঃস্বপ্ন দেখতাম। কি দুঃস্বপ্ন? নানান রকম কলকব্জা ঘুরছে। অদ্ভুত অদ্ভুত যন্ত্র। অসুখের সময় বড় কষ্ট করেছি। জালাল খা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, যন্ত্রের কথায় মনে পড়লে তুমি নষ্ট যন্ত্রপাতি ঠিক করতে পারো? এই প্রমাণ আমরা দেখেছি। যে নষ্ট যন্ত্র ঠিক করতে পারে সে যন্ত্র বানাতেও পারে। তুমি যন্ত্র তৈরি করতে পারবে? কি যন্ত্র? আমাদের জানা নেই এমন যন্ত্র। আপনি বলেন কি যন্ত্র বানাতে চান? জালাল খা আগ্রহ নিয়ে বললেন, একটা টাইম মেশিন কি বানানো যায়? এই জি ওয়্যারলেস এর টাইম মেশিন। সেই মেশিন কি হয়? সেটা একটা অদ্ভুত মেশিন। এই মেশিনে করে মানুষ অতীত থেকে বর্তমানে আসতে পারে, বর্তমান থেকে ভবিষ্যতে যেতে পারে। আপনার কথা বুঝতে পারছি না। জালাল খা উত্তেজিত ভঙ্গিতে হাত পা নেড়ে এমন ভাবে কথা বলা শুরু করলেন যেন টাইম মেশিন বানাতে পারে এমন একজন ইঞ্জিনিয়ার তার সামনে বসে আছে। ব্যাপারটা শুধু বোঝানোর অপেক্ষা। বোঝানো হয়ে গেলে টাইম মেশিন তৈরি হয়ে যাবে। তাৎক্ষণিক ডেলিভারি। মেশিনটা হবে এরকম, মনে করো আমি মেশিনটায় বসলাম, সুইচ টিপলাম, অমনি আমি চলে গেলাম অতীতে, যখন আমার বাবার বয়স মাত্র 7 বছর।
এই যন্ত্র তৈরি করা যাবে না? কেন তৈরি করা যাবে না? নিয়মের মধ্যে পড়বে না? কিসের নিয়ম? জগতের নিয়ম। এই যন্ত্র তৈরি হলে জগতের নিয়মে গন্ডগোল হয়ে যাবে। জগতের নিয়মে গন্ডগোল হয় এমন কিছু জগতে তৈরি করতে দেয় না। জালাল খান নিঃশ্বাস ফেলে বললেন, তুমি ঠিকই বলেছ। টাইম মেশিন ফিজিক্সের সূত্র গ্রহণ করে না। ধরো আমি যদি অতীতে গিয়ে ফিরে আসি, আমার বাবার 7 বছর বয়সে গিয়ে বাবাকে মেরে ফেলি, তাহলে কি হবে? তাহলে আমি কিভাবে বেঁচে থাকবো? আমার বাবাই তো তার 7 বছর বয়সে মারা গেছেন। তিনি বড় হয়ে বিয়ে করতে পারেননি, কাজেই আমার জন্ম হয়নি। তাহলে আমি কোত্থেকে এলাম? অরণ্য এক দৃষ্টিতে জালাল খাঁর দিকে তাকিয়ে আছে। তার চোখে চাপা কৌতূহল, যেন সে কিছু বলতে চায়। জালাল খাঁ বললেন, তুমি কি কিছু বলবে? আমি আম্মাজির জন্য একটা যন্ত্র বানাবো বলে সিদ্ধান্ত নিয়েছি। কার জন্যে? কার জন্য যন্ত্র বানাবে? টুনটুনির জন্যে? জি। কি যন্ত্র? আম্মাজি এই যন্ত্রে তার মায়ের কথা শুনতে পারবে। অনেক কাল আগে যেসব কথা বলেছিল সেসব কথা। কিভাবে? মানুষের কথা নষ্ট হয় না, মানুষের কথা থেকে যায়। ঘরের দেয়ালে থাকে, বাতাসে থাকে, সেখান থেকে কথা বের করে আনা যাবে। কিভাবে? সেটা আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। আমি বুঝতে পারছি, কিন্তু আপনাকে বোঝাতে পারবো না। যন্ত্র তৈরি করতে তোমার কি লাগবে? কলমের মতো একটা যন্ত্র যেটা আপনার কাছে আছে সেটা লাগবে। আরো কিছু জিনিস লাগবে। তোমার যা যা লাগবে আমি সবই জোগাড় করে দেব। তুমি যন্ত্রটা বানাও। আমরা এই যন্ত্রের নাম দেব পাস্ট রেকর্ডার, PR। বাংলায় তার নাম হবে অতীত কথন। আচ্ছা, তুমি কি যন্ত্রটা একা একা তৈরি করতে পারবে? তোমাকে সাহায্য করার কোনো লোক লাগবে না? আমাকে সাহায্য করার লোক আছে। কোথায় আছে? অরণ্য জবাব দিল না, চুপ করে বসে থাকলো। সে এখন তাকিয়ে আছে তার পায়ের বুড়ো আঙুলের দিকে। বুড়ো আঙুল উঠানামা করছে। জালাল খাঁ তার দিকে ঝুঁকে এসে বললেন, তুমি কে? অরণ্য বলল, আমি জানি না আমি কে। বলেও সেও জালাল খাঁর দিকে ঝুঁকে এসে বলল, আপনি কি জানেন? আপনি কে? জালাল খাঁ হতাশ গলায় বললেন, আমিও জানি না আমি কে। হাবিবুর রহমান সাহেব চিকিৎসার জন্য ঢাকায় চলে এসেছেন। খালি হাতে আসেননি। 3 কেজি মাসকালাইয়ের ডাল, 5 কেজি কালিজিরা, পোলাওয়ের চাল, 2টা বিশাল সাইজের মিষ্টি কুমড়া নিয়ে এসেছেন। তিনি হাত বাড়িয়ে মাহতাব সাহেবের সঙ্গে হ্যান্ডশেক করলেন। হ্যান্ডশেকের পর কোলাকুলি করলেন। মাহতাব সাহেবের বাড়ি ঘর দেখে বেচারা পুরোপুরি হকচকিয়ে গেছেন। এই জিনিস তার কল্পনাতেও ছিল না। বসার ঘরের মেঝের অর্ধেকের মার্বেল, বাকি অর্ধেক মনে হচ্ছে কাচের। নিচের থেকে সবুজ আলোর আভা আসছে। হাবিবুর রহমান সাহেব বললেন, ভাই সাহেব ভালো আছেন? মাহতাবউদ্দিন বললেন, ভালো আছি। যাকে পাঠিয়েছিলাম খলিলুল্লাহ, সে কেমন আছে? সেও ভালো আছে। তার মাধ্যমে আপনার সঙ্গে পরিচয়। জগতের কি অদ্ভুত লীলা! অদ্ভুত লীলা তো বটেই। জনাব, আপনি বলেছিলেন আমার চিকিৎসার ব্যবস্থা করবেন। মাহতাবউদ্দিন শুকনো গলায় বললেন, চিকিৎসার ব্যবস্থা অবশ্যই করা হবে। আপাতত বিশ্রাম করুন। আপনাকে গেস্ট রুম দেখিয়ে দেবে। শুক্রিয়া। জনাব, খলিলুল্লাহর সঙ্গে কি একটু কথা বলতে পারি? সে আছে কোথায়? সে ভালো মতোই আছে। তার সঙ্গে আপনার কথা বলার প্রয়োজন দেখছি না। না না, কোনো প্রয়োজন নেই। সে থাকবে তার মতো, আমি থাকবো আমার মতো। আমার খুবই ভালো লাগছে যে আপনার আশ্রয়ে এসে দরিদ্র মানুষটার একটা গতি হয়ে গেল। সবই আল্লাহর ইচ্ছা, আমরা উপলক্ষ মাত্র। জনাব, কেবলা কোন দিক? 3 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, মাগরিবের ওয়াক্তও হয়ে গেছে। আপনি আপনার ঘরে যান, কেবলা কোন দিকে তা আপনাকে দেখিয়ে দেবে, জায়নামাজ এনে দেবে। জায়নামাজ আমার সঙ্গেই থাকে জনাব। জায়নামাজ আর কোরআন শরীফ, এই 2টা জিনিস ছাড়া আমি ঘর থেকে বের হই না। ছোটবেলার অভ্যাস। মাহতাবউদ্দিন বসার ঘর থেকে বের হয়ে এলেন। এখন সন্ধ্যা হয়। বাসায় যখন থাকেন তখন সন্ধ্যাবেলা ছাদে হাঁটাহাঁটি করেন, সূর্যাস্ত দেখেন। গ্রামের সূর্যাস্ত দেখার একরকম আনন্দ আছে। শহরে দালান কোঠার ঘরে খলিলুল্লাহকে নিয়ে আসা হয়েছে। এই ঘরটিও বন্ধ। তাতে খলিলুল্লাহর কোনো সমস্যা হচ্ছে না। সে নিজের মনেই আছে। এই ঘরটা বেশ বড়। ঘরের মেঝেতে পাটি বেছানো। পাটি ভর্তি হাজারো খুঁটিনাটি যন্ত্রপাতি। 2টা কম্পিউটারের মাদারবোর্ড, একটা মনিটর, ইলেকট্রনিকের তার,
সোল্ডারিং গান। খলিলুল্লাহ যা যা চেয়েছে জালাল খা সবই জোগাড় করে দিয়েছেন। তাকে নিয়ে ইলেকট্রনিক্সের দোকান ছেড়ে দিয়েছেন। সে যা যা চেয়েছে সবই তাকে দেওয়া হয়েছে। প্রায় 5 কেজি ওজনের একটা মোমের টুকরার উপর জিনিসগুলো বসেছে। মোমের টুকরাটি মনে হয় মূল বেস। প্রতিদিন তাকে প্রচুর বরফ দিতে হচ্ছে। বরফ কি যেন লাগছে কে জানে। বরফের আপাতত কোনো ব্যবহার দেখা যাচ্ছে না। মাহতাবুদ্দিন বললেন, খলিলুল্লাহর ঘরে জানালা আছে, তার কাছে গিয়ে দাঁড়ান। জানালায় টোকা দিয়ে বললেন, কেমন আছো খলিলুল্লাহ? খলিলুল্লাহ মুখ তুলল না। কাজ করতে করতে বলল, ভালো আছি। যন্ত্র তৈরি হচ্ছে? জি। এই যন্ত্রে অতীতের কথা শোনা যাবে? জি। শুধু কথা শোনা যাবে না, ছবিও দেখা যাবে। বলো কি, ছবিও দেখা যাবে? জি। যন্ত্রটা এই ঘরে ফিট করা হয়েছে, কাজেই এই ঘরে 15, 20, 20 বছর আগে কি হয়েছিল সেটা দেখা যাবে। এমন যন্ত্র সত্যি তৈরি হবে? জি হবে। হবে না, হয়েছে। আমি পরীক্ষাও করেছি। মাহতাবুদ্দিন আগ্রহের সঙ্গে বললেন, পরীক্ষায় কি দেখলে? দেখলাম এই ঘরে একজন মহিলাকে তালাবদ্ধ করে রাখা হতো। মহিলার চোখ নীল। তাই দেখলে? জি। খুব ভালো যন্ত্র। পুরোপুরি তৈরি হোক, তারপর আমাকে খবর দিও। আমি এসে দেখে যাব। জি আচ্ছা। অন্ধকারে কাজ করছো কিভাবে? আমার অসুবিধা হয় না। অসুবিধা না হলে তো ভালোই। মাহতাবুদ্দিন আবার হাঁটতে শুরু করলেন। পুরোপুরি অন্ধকার না হওয়া পর্যন্ত তিনি ছাদের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত হাঁটেন। এশার নামাজের আজানের পর তিনি নিচে নামলেন। আজ সারাদিন টুনটুনির সঙ্গে তার দেখা হয়নি। মেয়েটির সঙ্গে দেখা হওয়া দরকার। বাড়ি খবর নিয়েছে টুনটুনির জ্বর হয়েছে। চারদিকে ভাইরাস ফিভার। টুনটুনিকেও কোনো একটা ভাইরাসই ধরেছে। হতেও পারে, কে জানে। টুনটুনির ঘর অন্ধকার করে শুয়েছিল। মাহতাবুদ্দিন ঘরে ঢুকে বাতি জ্বালালেন। টুনটুনি চাদর গায়ে বিছানায় শুয়ে আছে। তার চোখ লাল। মাহতাবুদ্দিন বললেন, জ্বর কি খুব বেশি রে মা? টুনটুনি বাবার প্রশ্নের জবাব না দিয়ে বলল, বাবা, তুমি আমাকে অরণ্যের সঙ্গে দেখা করতে দিচ্ছ না কেন? তাকে নিয়ে ছাদের চিলেকোঠায় আটকে রেখেছ। আমাকে কেউ ছাদে দিতে যাচ্ছে না। মাহতাব সাহেব বললেন, খলিলুল্লাহ তোর জন্য একটা যন্ত্র বানাচ্ছে। যন্ত্রটা পেয়ে তুই খুবই সারপ্রাইজড হবি। সেই সারপ্রাইজটা যেন নষ্ট না হয়ে যায়, সেজন্যই তোকে যেতে দিচ্ছি না। যন্ত্রটা দিয়ে কি হবে? কি হয় বলে তোর সারপ্রাইজ থাকবে না? টুনটুনি বিছানায় উঠে বসতে বসতে বলল, বাবা, মানুষকে তালাবদ্ধ করে রাখে তুমি কি মজা পাও? এত মজা কেন পাও? তার মানে? চিলেকোঠার ওই ঘরে তুমি আমার মাকেও তালাবদ্ধ করে রাখতে। মাস্টার সাহেব শান্ত গলায় বললেন, টুনটুনি, তোমাকে আমি বলেছি তোমার মা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে তালাবদ্ধ করে রাখা ছাড়া আমার দ্বিতীয় পথ ছিল না। টুনটুনি তাকিয়ে আছে। তার চোখ রক্তাভ। মাস্টার সাহেব বললেন, এভাবে তাকিয়ে আছো কেন? আর কিছু বলতে চাও? টুনটুনি বলল, না। রাত 1টা। মাহতাবুদ্দিন তার ঘরে বসে আছে। তার সামনে মাথা নিচু করে বারেক দাঁড়িয়ে আছে। মাহতাব সাহেব বললেন, হাবিবুর রহমান সাহেবকে কাল ভালো ডাক্তারের দেখানোর ব্যবস্থা করবে। বারেক বলল, জি করব। মাহতাবুদ্দিন সিগারেটে লম্বা টান দিয়ে শান্ত গলায় বললেন, খলিলুল্লাহর একটা ব্যবস্থা আজ রাতেই করতে হবে। কি ব্যবস্থা বুঝতে পারছো? পারছি। আর যাই করো, তাকে পানিতে ফেলবে না। পানিতে ফেলে কিছু করা যাবে না। ওই অন্য এক জিনিস। বারেক চাপা গলায় বলল, স্যার, এই বিষয় নিয়ে আপনি মোটেই চিন্তা করবেন না। আমাদের ইটের ভাটা আছে। ঠিক আছে, এখন যাও। রাত 2:20 খলিলুল্লাহকে হাত পা বেঁধে ইটের ভাটায় ফেলে দেওয়া হলো। রাত 2:25 টুনটুনির জ্বর খুব বাড়ল। গা দিয়ে রীতিমতো আগুন বেরোচ্ছে। মাহতাবুদ্দিন মেয়েকে বাথটাবে শুইয়ে দিয়ে নিজেই গাড়ি নিয়ে ডাক্তার আনতে ছুটে গেলেন। জ্বরের ঘোরে টুনটুনি পানির নিচে চলে গিয়েছে। তখন খুব অদ্ভুত একটা ব্যাপার হলো। টুনটুনি লক্ষ্য করলো সে পানির নিচে ডুবে থাকতে পারছে। তার কোনো সমস্যা হচ্ছে না। সে একসঙ্গে অসংখ্য নারী পুরুষের গলা শুনছে। সবাই বলছে, টুনটুনি, দ্বিতীয় মানব সম্প্রদায়ের জগতে স্বাগতম। তুমি এখন
আমাদের একজন।